বড়লোক কি করে হবেন? এটা জানার আগে জানতে হবে বড়লোক কাকে বলে। আমাদের জীবনে না লিমিটেড টাইম, অসম্ভব কিছু না করলে তুমি একটা লিমিটেড টাইমে লিমিটেড ইনকামই করতে পারো। সমাজে বহু মানুষের ক্ষেত্রে রোজগার বাড়ছে, লাইফস্টাইল বাড়ছে, কিন্তু কোনোভাবেই তার সেভিংস বা ইনভেস্টমেন্ট বাড়ছে না। আগে আমি ভাত পুরো মেখে নিলাম, মাখার পরে যেটা খেতে পারলাম না সেইটা আমি ভগবানের উদ্দেশ্যে রেখে দিলাম। এইটা হচ্ছে সবথেকে বড় ভুল। আমার ফিউচারের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যখন আমি জমাচ্ছি, সেই টাকাটা আমি যখন তখন তুলে খরচা করতে পারবো না। যদি কখনো টাকা আমার প্রয়োজন হয় তাহলে কি আমি তুলতে পারবো? আমার ইনস্ট্যান্টলি যদি টাকা প্রয়োজন হয় একদম, তাহলে একমাত্র কারণ সেটা মেডিকেল হতে পারে। এটার জন্য না একটা প্রপার মেডিকেল ইন্স্যুরেন্স দরকার। এই মুহূর্তে বাঙালিদের সব থেকে বড় ভুল যদি কিছু থেকে থাকে, সেটা আমার মনে হয় হেলথ ইন্স্যুরেন্স না করা। 15-20 বছর ধরে তিল তিল করে তোমার একটা সঞ্চয় তৈরি করলে 15 দিনে আইসিইউতে শেষ। মিউচুয়াল ফান্ড একটা খুব ভালো সোর্স ইনডাইরেক্ট ইনকাম। কত ভালো? ব্যাংকের থেকে অনেক ভালো রিটার্ন দেবে। যখন ভারতবর্ষের চায়ের দোকানে মিউচুয়াল ফান্ড খারাপ এই আলোচনা হয়, শেয়ার মার্কেটে সব শেষ হয়ে গেল এই আলোচনা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। ইনভেস্টমেন্ট খুব বোরিং থিং। এখানে নিয়ে তুমি যত জাগলিং করবে না তত বেশি লস করবে। মোটামুটি কতগুলো ফান্ড এনাফ? প্রপার স্ট্র্যাটেজিটা কি? এটা ঠিক স্ট্র্যাটেজি নয়। তোমাকে ডাইভার্সিফাইড করতে হবে। তোমাকে কিছু টাকা রাখতে হবে লিকুইড ফান্ডে, যেখান থেকে তুমি যখন তখন ইকুইটিতে সুইচ করতে পারো অ্যাজ পার মার্কেট। তোমার নিজের মনে যেটা আসছে তুমি সেটা ইনভেস্ট করো হাফ, আর আমার কথায় ইনভেস্ট করো হাফ। গুগল দেখো না, আমি গাড়ি চালাবো, তুমি আমাকে গাড়ি চালানোর ইনস্ট্রাকশন দেবে, এটা আমি মেনে নেবো না। 20-30 বছর আগে যদি তুমি যাও, দেখবে মেয়ের বাবারা সরকারি চাকরি খুঁজতে। তো এই সরকারি চাকরি করার পেছনে কারণটা কি? 27-28 বছর বয়স, 50,000 টাকা মাইনে পায়, সে কোন কোন ইনভেস্টমেন্টগুলোতে যাবে, কোন কোন অ্যাসেট ক্লাসগুলোতে তার যাওয়াটা উচিত, কিভাবে শুরু করা উচিত? আমার এই বছরের ইনকাম 25,000 টাকা মাসে বেড়ে গেছে, তাহলে আমি ওই এক্সেস 25,000 টাকা দিয়ে কি ওই লোনটা আগে রিপে করার চেষ্টা করব, নাকি আমি মিউচুয়াল ফান্ডে আমার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেবো যাতে আমার কর্পাস অ্যামাউন্টটা বেড়ে যায়? মিউচুয়াল ফান্ড রিডেম করে লোন শোধ করে গঙ্গা স্নান করা উচিত। সুজনদা, কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার সাথে এসে এই সময় পাবো ভাবিনি। না না না, সেটা না। আমরা আজকে আজকে কিন্তু একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করছি। এটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে বড়লোক কি করে হবেন। সবাই বড়লোক হতে চায়। একটা কথা বলো, সেটা হচ্ছে যে জাস্ট মানে এটা দিয়েই শুরু করি, যে বড়লোক কি করে হবেন। না, অরিজিৎ, অ্যাকচুয়ালি বড় লোক কিভাবে হবে এটা জানার আগে জানতে হবে বড় লোক কাকে বলে। হ্যাঁ, বড় লোক বলতে আমি যেটা বুঝি, বা তুমি হয়তো সেটাই বোঝো, যার ইনডাইরেক্ট ইনকাম ডাইরেক্ট ইনকামের থেকে বেশি। এটাই মেনলি বড় লোকের একটা বেসিক থিওরি। মানে আমার একটা ইনভেস্টমেন্ট চ্যানেল ছিল, সেখানে আমি একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোডটায় বাঙালি তো মানে সহজে সব কথাই অ্যাকসেপ্ট করতে চায় না। প্রথমত দেখবে বাঙালি স্টক মার্কেট এগুলো শুনলে একটু নাক সিটকায়, হ্যাঁ, বা ইত্যাদি। কিন্তু যাই হোক, সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের একটা উক্তি থেকেই আমি ওই এপিসোডটা করেছিলাম। সেটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কি করে রোজগার করবেন। তাহলে তোমার কথা অনুযায়ী ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার হলে তবেই আপনি বড়লোক হবেন। একদম। তার কারণ হচ্ছে, দেখো, আমাদের জীবনে না লিমিটেড টাইম, তোমার জন্য একদমই টাইম তাই। লিমিটেড, আমার জন্য টাইম লিমিটেড, এবং অসম্ভব কিছু না করলে তুমি একটা লিমিটেড টাইমে লিমিটেড ইনকামই করতে পারো। দেখতে হবে যে তুমি তোমার জীবনে এই লিমিটেড টাইমের থেকে কতটা অর্থ সরিয়ে রাখতে পারছো, তার উপর ডিপেন্ড করবে যে তুমি ফিউচারে বড়লোক হবে কি হবে না। এবং সেটা প্রপার ওয়েতে, প্রপার জায়গায়, প্রপার অ্যাডভাইজারের দ্বারা তবে গিয়ে বড়লোক হওয়া সম্ভব। হ্যাঁ, যা আমি তোমাকে বলছি, মনে করো তুমি আজকে থেকে একটা ইনভেস্টমেন্ট শুরু করলে। তো ইনভেস্টমেন্ট শুরু করার পর তুমি এগোচ্ছ, কিন্তু তুমি এটাই জানো না যে কত টাকা তোমাকে করতে হবে, কত দিনে করতে হবে, তোমার আলটিমেট গোলটা কি। একটা এক্সাম্পল নিই, ধরো ইন্ডিয়া পাকিস্তানে খুব জমজমাট একটা ম্যাচ হচ্ছে, তুমি খুব ভালো ব্যাটসম্যান ইন্ডিয়ার, তোমাকে ব্যাট হাতে আমি ড্রেসিং রুমে বললাম যে ভাই তোমাকে আজকে ম্যাচ জেতাতেই হবে, তুমি ব্যাট হাতে চলে গেলে, অথচ জানো না ক ওভার বাকি, কত রান করতে হবে।
তুমি কি ম্যাচ জেতাতে পারবে? না। ইজ ইট পসিবল? পারবে না। ঠিক সেরকম তুমি যদি এটাই না জানো যে বড়লোক হওয়ার জন্য, তোমার বড়লোক হওয়ার জন্য কত টাকার প্রয়োজন আর সেটা কত দিনে করতে হবে, তাহলে প্রপার বড়লোক হওয়া বা প্রপার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে না জীবনে। এটা তো আমি জানি যে অনেক কমেন্ট আসবে যে যার মন ভালো থাকে সেই বড় লোক, যার ইত্যাদি ইত্যাদি, কিন্তু দাদা আজকের ডেটে বাস্তব যে টাকা না থাকলে যে মন ভালো থাকার খুব একটা সম্ভাবনা আছে সেটা নয়, এবং অবশ্যই সৎ পথে এবং টাকা রোজগার করা এবং তার সাথে সেই টাকা দিয়ে মানুষের জন্য কিছু করতে পারলে সেটা তো আরও ভালো হয়। যাই হোক, হোয়াট এভার, আমি যে প্রসঙ্গটায় আসছিলাম সেটা হচ্ছে যে এই যে বাঙালিদের একটা ট্রেন্ড দেখা যায়, সবাই ভাবে যে আমার ইনকাম বাড়লে আমি এইগুলো করব বা সেভিংস করব, এই করবো ইত্যাদি ইত্যাদি। অথচ দেখা যায় যে ধরো মাইনে বেড়েছে 5-7 বছর ধরে, লাইফস্টাইল বেড়েছে, হাতে একটা কাটা ফলের চিহ্ন দেওয়া ফোনও এসে গেছে, দামি গাড়ি এসে গেছে, সেভিংস হয়নি। এবং তাকে জিজ্ঞেস করলে বলা হচ্ছে, বলছে যে যা আছে কপালে দেখা যাবে। এই ট্রেন্ডটা কেন যে আমাদের সমাজের বহু মানুষের ক্ষেত্রে রোজগার বাড়ছে, লাইফস্টাইল বাড়ছে, কিন্তু কোনোভাবেই তার সেভিংস বা ইনভেস্টমেন্ট বাড়ছে না? অ্যাকচুয়ালি কি হয় আমি তোমায় বলি, এটা আমি আমার মায়ের এক্সাম্পল দেবো। আমার মা, হয়তো তোমার মাও ছোটবেলা থেকে একটা জিনিস বলতেন, আমার খাবার সময় বলতেন, সেটা হচ্ছে যে যখনই আমি ভাত নিয়ে বসছি তখন অল্প একটুখানি ভাত ভগবানের উদ্দেশ্যে আলাদা করে রেখে দেওয়া, তারপর ব্যালেন্স ভাতটা খাওয়া। এটা আমি ছোটবেলা থেকে শিখেছি আমার মায়ের থেকে। তো দেখো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব থেকে বড় ভুল কি হয় সেটা হচ্ছে আমরা সবসময় এইভাবে ডিসাইড করি যে ধরো আমার ইনকাম হচ্ছে 50,000, তো আমি কি করি, আমি হিসাব করি যে আমার গোটা মাসে 45,000 টাকা খরচ হবে, সুতরাং আমার 5,000 টাকা জমবে। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। আগে আমি ভাত পুরো মেখে নিলাম, মাখার পরে যেটা খেতে পারলাম না সেইটা আমি ভগবানের উদ্দেশ্যে রেখে দিলাম, এটা কখনো ঠিক নয়। আমাকে আগেই ডিসাইড করতে হবে যে আমার এই 50,000 টাকার মধ্যে কত টাকা আমার সেভিংস, সুতরাং এতটা আমার এক্সপেন্সেস। এইটুকুন যদি চেঞ্জ আমার মাইন্ডে আমি করতে পারি, তাহলে কিন্তু আমি খুব ভালোভাবে জমাতে পারবো। প্রথম। সেকেন্ড হচ্ছে আমাকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমি যখন জমাবো, যে টাকা আমি জমাবো, সেই টাকা জমানোর পর আমার যেন এটা মানসিকতা তৈরি না হয় যে এই টাকা দিয়ে 1 বছর পরে আমি এটা কিনবো, আমি ফরেন ট্রিপ করতে যাব। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি ভবিষ্যতের জন্য যখন জমাবো, আমার ফিউচারের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য যখন আমি জমাচ্ছি, সেই টাকাটা আমি যখন তখন তুলে খরচা করতে পারবো না, এই মানসিকতা আমার থাকতে হবে। আমি একটা এক্সাম্পল নিই, মনে করো তোমাকে সচিন তেন্ডুলকার ছোটবেলায় বাবার হাত ধরে ক্রিকেট স্টেডিয়ামে গেছিল খেলা, শিবাজি পার্কে গেছিল। তো তখন যদি তেন্ডুলকার এরকম একটা কন্ডিশন রাখতো যে দেখো আমি যাচ্ছি, কিন্তু 1 বছর পরে কিন্তু আমি 2 বছরের জন্য খেলা ছেড়েও দিতে পারি, তাহলে কি ওয়ার্ল্ড কাপ হাতে আসতো? আসতো না। তো সেভিংসটা অনেকটা সেরকম, তুমি ওখান থেকে মাঝখান থেকে যখন ইচ্ছা টাকা তুলে নেবো, এই কনসেপ্টে সেভিংস হবে না। মানে আমাদের কাছে প্রচুর লোক আসে, এসে বলে যে আমি টাকা জমাবো, কিন্তু আমি যখন তখন তুলে নিতে পারবো যদি কোনো দরকার হয়। হ্যাঁ, যদি কোনো দরকার হয় তার জন্য আলাদা ট্রিটমেন্ট হয়, যদি আমার এমার্জেন্সি ফান্ড লাগে তার জন্য আলাদা ট্রিটমেন্ট হয়। কিন্তু যে টাকাটা আমি ভবিষ্যতের জন্য রাখছি, ভবিষ্যতে সেই দিনটার আগে আমি কোনোভাবেই তুলবো না, এই কমিটমেন্ট যদি আমার না থাকে, আমি খুব ভালো ইনভেস্টর হতে পারবো না। রাইট। তাহলে তুমি প্রথম যে প্রশ্নটা তোমার মাথায় আসবে যে এই ইনভেস্টমেন্টটায় যদি কখনো টাকা আমার প্রয়োজন হয় তাহলে কি আমি তুলতে পারবো? এই যদি কখনো প্রয়োজন হয়, এই প্রয়োজনটা একমাত্র মেডিকেলি হতে পারে। তুমি ভালো করে ভেবে দেখো, আমার ইনস্ট্যান্টলি যদি টাকা প্রয়োজন হয় তাহলে একমাত্র কারণ সেটা মেডিকেল হতে পারে। এটার জন্য না একটা প্রপার মেডিকেল ইন্স্যুরেন্স দরকার। এই চিন্তাটা দরকার নেই যে আমার টাকা যদি দরকার হয় তোলার, বাকি যে কটা যদি আছে সেই যদিগুলোর
জন্য আলাদা 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 করে ম্যানেজমেন্ট করতে হবে। তোমার যদি একটা বাড়ি কিনতে হয় তাহলে তোমাকে 3 বছর আগে প্রজেক্ট করতে হবে যে এত টাকা করে আমি মাসে রাখবো এবং ওই বাড়িটা কিনবো। এত ক্লায়েন্ট তোমরা দেখছো, সেখানে একটা তো তুমি বললে যে মাঝখানে টাকা তুলতে পারবো কিনা, মোটামুটি ফাইন্যান্সিয়ালি কোন কোন ভুলগুলো তুমি ক্লায়েন্টদের মধ্যে বা বিশেষত বাঙালিদের মধ্যে করতে দেখেছো, যে বড় র্যাঙ্কের অফিসার অনেক টাকা রোজগার করে কিন্তু জমানোর ক্ষেত্রে এই ভুলগুলো করে, বা তার ওভারঅল লাইফস্টাইলে? দেখো, আমি প্রথম সব থেকে বড় ভুল মনে করি হচ্ছে, এই মুহূর্তে বাঙালিদের সব থেকে বড় ভুল যদি কিছু থেকে থাকে সেটা আমার মনে হয় হেলথ ইন্স্যুরেন্স না করা। কারণ এই একটাই জায়গা রয়েছে যেখান থেকে একটা ফ্যামিলি 7 দিনে শেষ হয়ে যেতে পারে। হুম। দেখো, 3টে জিনিস খুব প্রয়োজন জীবনে। যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর পার্টে আসি তাহলে 3টে জিনিস প্রয়োজন। এক, যদি এই মুহূর্তে তোমার জীবনে কিছু ঘটে যায় তাহলে তোমার ফ্যামিলি কিভাবে চলবে, কে দেখবে? এর জন্য আমরা টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স ইউজ করি, এটা একটা প্রপার থাকা উচিত। সেকেন্ড পার্ট যদি আমি আসি, সেটা হচ্ছে উল্টোটা। তুমি 100 বছর অবধি বেঁচে গেলে তাহলে কি করে চলবে? 60 বছর 70 বছর অবধি তুমি কাজ করবে, তারপরে 30 বছর সেটা কি করে চলবে? তার জন্য একটা প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রয়োজন, যার পার্ট একটা মিউচুয়াল ফান্ড অবশ্যই। হ্যাঁ, সেটা তোমার জমি হতে পারে, বাড়ি হতে পারে, এনিথিং, গোল্ড হতে পারে, বাট মিউচুয়াল ফান্ড একটা স্ট্রং পার্ট যেখান থেকে আমরা পার মান্থ ইনকাম পেতে পারি থ্রু SWP। এই দুটোর মাঝখানে একটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে তুমি প্রচুর দিন বেঁচে গেলে, যেটা আজকের ডেটে মোস্ট কমন। যে আমরা আগে কি হতো, দেখো, আগে হতো ডাক্তার একজন অসুস্থ রোগীকে নিয়ে গেলে ডাক্তার বললো ভগবানকে ডাকুন, আমি চেষ্টা করব, যদি হয় হলো, না হলে না হলো। এই হ্যাজার্ডটাকে কভার করার জন্য হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন। তাহলে আমি 3টে হ্যাজার্ড, একটা হচ্ছে আমি এই মুহূর্তে মারা গেলে কি হবে, একটা হচ্ছে আমি অনেক দিন বেঁচে থাকলে কি হবে, আর থার্ড হচ্ছে আমাকে জোর করে বাঁচিয়ে রাখা হলে কি হবে। এই 3টে হ্যাজার্ডকে কভার করতে হবে। আর আমার মনে হয় বাঙালিদের ক্ষেত্রে সব থেকে বড় ভুল হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স না করা। তুমি নন বেঙ্গলি সেক্টরে যাও, ভর্তি হেলথ ইন্স্যুরেন্স, ওরা আগে প্রায়োরিটি দেয় হেলথ ইন্স্যুরেন্সকে। এই হেলথ ইন্স্যুরেন্স বাঙালি করতে চায় না কেন? কারণটা কি? মানে হ্যাঁ, অবভিয়াসলি অ্যাকচুয়ালি কি হয়, একটা কমন কনসেপ্ট আছে, হেলথ ইন্স্যুরেন্স 1 বছরের হয়, মানে তুমি একটা সার্টেন টাইম টাকা দিলে, হেলথ ইন্স্যুরেন্স কেন, যে কোনো ইন্স্যুরেন্সই। না, এখন অবশ্য 3 বছর 3 বছর 5 বছরের সাবস্ক্রিপশন এসছে, একদম একদম 5% 10% ছাড় ডিসকাউন্ট দিয়ে, কিন্তু আলটিমেট ওটা 1 বছর অন্তর অন্তরই ইন প্রিমিয়াম। জেনারেল। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, এখানে প্রসঙ্গে মনে পড়লো, মানে আমি দুটো সমস্যা দেখেছি। এক হচ্ছে 3টে। এক হচ্ছে, প্রথম হচ্ছে মানুষ বলে যে হেলথ ইন্স্যুরেন্সে যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা ব্যাংকে জমালে নাকি অনেক টাকা হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্সকে দেওয়াটা লস। দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই যে 3 বছরের টাকাটা বললাম, অনেকে এটাও ভাবে যে বয়স্কদের জন্য 3 বছরটা কেন করব, যদি 1-2 বছরের মধ্যে সেই রুগী মারা যান তাহলে, মানে এটা বয়স্কদের নিয়ে চিন্তা, যে যদি 1 বছর, বা অনেক ইয়ংদেরও দেখেছি, ভাই যদি আমি 1 বছরে মরে যাই তাহলে 2 বছরের টাকাটা লস হবে। এটা সেকেন্ড। থার্ড আর একটা কারণ, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত একটা চিন্তা ভাবনা, যেটার জন্য আমার মনে হয় তোমাদের টার্ম ইন্স্যুরেন্স করা তো সব থেকে বেশি সমস্যা হবে বা হয়। সেটা হচ্ছে যে এইখানে টাকা দিলে কোনো টাকা রিটার্ন পাওয়া যায় না, টাকাটা ফেরত পাওয়া যায় না। সো এই 3টে সমস্যা কিন্তু আমি মানুষের সাথে মিশে দেখেছি, যে এই 3টে ভাবনা চিন্তা করে। এর বাইরে কি কি করে তোমার কি মনে হয়? দেখো, এই দুটোর উত্তর দিয়ে নিই তোমাকে, সেকেন্ড প্রশ্নটার উত্তর তোমাকে দিয়ে নিই। সেটা হচ্ছে যে 3 বছরের প্রিমিয়ামে হেলথ ইন্স্যুরেন্স করার পর যদি 1 বছর পরে মারা যায়, ব্যালেন্স 2 বছরের টাকা ফেরত পাওয়া যায়। ফার্স্ট এটা। সেকেন্ড হচ্ছে, দেখো, ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে তোমার এমন কোনো লাইফ তোমাকে কিক মারলো যেই কিক থেকে তুমি আর ফিরতে পারলে না, এটার জন্য ইন্স্যুরেন্স। অ্যাকচুয়ালি ওই যে তুমি বললে না কেন করতে চায় না বাঙালি, না, আমি দেখেছি যে এই 3টে কারণ বলে, আমাকে বলেছে। আমি তোমায় বলছি, আমায় যখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছে যে আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানে কি হয়েছে, আমি এই কথাটাই তোমার বলেছি যে একটা মেডিক্লেম করে নি। তখন বলেছে যে এইগুলো তো প্রবলেম। যেমন মিউচুয়াল ফান্ড করতে গেলে আমি নিশ্চয়ই জানি যে তোমরা এই প্রশ্নটার সম্মুখীন হও যে দাদা কতদিন টাকাটা ডবল হবে, ঠিক আছে? তো ইটস লাইক দ্যাট। হ্যাঁ, তুমি বলছিলে, বলো। অ্যাকচুয়ালি হেলথ ইন্স্যুরেন্স নয়, অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস ভেবে দেখো, যে সমাজের খুব নিম্ন স্তরে একজন মানুষ,
এবং একজন উচ্চস্তরের মানুষ, উচ্চস্তর মানে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট সাউন্ড, এই দুজন লোকের সেম সিভিয়ারিটিতে হার্ট অ্যাটাক হলো, কার কত খরচা পড়বে? তার মানে রোগটার উপর ডিপেন্ড করছে না কত খরচা পড়বে, তোমার স্ট্যান্ডার্ডটার উপর। তোমার পেছনে কত টাকার অ্যাসেট আছে তার উপর ডিপেন্ড করছে কত খরচা পড়বে। আর একটা সমস্যা হয়, এটা আমি কোভিডের সময় দেখেছিলাম। পেশেন্ট আইসিসিউতে, পেশেন্টের ওয়াইফের নামে যে 5-6 লাখ টাকা ছিল সেই টাকাটা শেষ হয়ে গেছে। যে পেশেন্ট আইসিসিউতে, সে কথা বলার কন্ডিশনে নেই, সই করার কন্ডিশনে নেই, এবং তাকে টাচ করা যাচ্ছে না। সেই পেশেন্টের নামে কিন্তু 40 থেকে 50 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, টাকা বের করা যায়নি। রিসেন্টলি একটা কেস হয়েছে হাইকোর্টে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, এই ক্যালকাটা হাইকোর্টই, আমি কিছুদিন আগে কাগজে পড়ছিলাম যে স্পেশালি এরমভাবে দেওয়া হয়েছে। হাইকোর্টে উনি অ্যাপিল করেছিল, আইসিইউতে আছে ভদ্রলোক, মানে কোমায় আছে, কোমা স্টেজে। তো উনি অ্যাপিল করেছিল যে ওনার অ্যাকাউন্টে টাকা নেই, ওনার হাজবেন্ডের অ্যাকাউন্টে আছে, সেটা তুলতে দেওয়া হোক ওনার হাজবেন্ডের চিকিৎসার জন্য। হাইকোর্ট অব্দি যাওয়াটাও তো একটা সমস্যাজনক, একদম তাই। এই ধরনের সমস্যা। তো এটা একটা ফ্যাক্টর। সেখানে যদি হেলথ ইন্স্যুরেন্সটা থাকে, সেখানে একটা ম্যাসিভ সাপোর্ট পাওয়া যায়। অবশ্যই। আমার মনে হয় যে খুব প্রয়োজন। মানে যেরকম অন্ন, বস্ত্র, বাসস্থান, সেরকম একটা করে দেখো, লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা না একটু কমেছে, একটু। কেন? এগেন আমি তোমায় বলছি, আগে না লোকে তাড়াতাড়ি মারা যেত, কম অসুস্থ থাকতো, এখন বেশি অসুস্থ, দেরিতে মারা যায়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা কমেছে বেড়েছে থেকেও বড় কথা, লাইফ ইন্স্যুরেন্সটাকে লাইফ ইন্স্যুরেন্স হিসেবে দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে আমি 15 বছর আগেও দেখেছি এন্ডাওমেন্ট প্ল্যানগুলোকে লোকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতো। সো দ্যাট ইজ এ প্রবলেম। কি বছরে 20,000 টাকা করে দিই, 15 বছর বাদে গিয়ে মোটামুটি আমাকে অমুক কোম্পানির এজেন্ট, এল দিয়ে শুরু, কোম্পানির নাম সবাই জানেন, 3 অক্ষর দিয়ে বলে সবাই। সো ওই কোম্পানির এজেন্ট আমাকে এসে বলে গেছে যে 15 বছর বাদে 2 লক্ষ টাকা পেয়ে যাব। কত টাকা আমার ইন্স্যুরেন্সে যাচ্ছে, কত টাকা ইনভেস্টমেন্টে যাচ্ছে। কিংবা আরও একটা বড় কনসেপশন, যে ওই যে ইনভেস্টমেন্টটা আছে ওটা গিয়ে আলটিমেটলি ওই কোম্পানিটা গিয়ে স্টক মার্কেটেই যে ঢালছে। হ্যাঁ, তো সেইগুলো নিয়ে সম্যক ধারণা কারোরই সেই অর্থে ছিল না, যেটা মিউচুয়াল ফান্ড আসার পর অনেকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আমি মিউচুয়াল ফান্ডেই আসছিলাম, কতদিনে টাকা ডবল হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে আমি তোমাকে বলি, মিউচুয়াল ফান্ড না সার্টেন রিটার্নের উপর বেস্ট করে হয় না, স্বাভাবিক, ঠিক আছে? তো সাবজেক্টেড টু মার্কেট রিস্ক। এইটাই সব থেকে বড় সমস্যা যারা ইনভেস্টর তাদের চোখে। কোশ্চেনটা আমার কাছে এইভাবে আসে যে, আচ্ছা মিউচুয়াল ফান্ডে 5 বছরে ডবল হয়, 6 বছরে ডবল হয়, 8 বছরে ডবল হয়, আপনি কি করে অ্যাসিওর করছেন? এটা তো সত্যি আমি অ্যাসিওর করতে পারবো না 100 বছরে ডবল হবে, এটাও আমি আপনাকে লিখে দিতে পারবো না, এটা পসিবল নয়। কিন্তু আমি তখন তাদেরকে বলি, যেটা তোমাকেও বলি, মনে করো তুমি একটা জমি কিনলে, ঠিক আছে? তুমি জমিটা কিনলে, ল্যান্ড রেভিনিউ অফিসে গেলে, স্ট্যাম্প ডিউটি দিলে, 15 দিন পরে তোমাকে একটা আইজিআর কপি দেওয়ার পর একটা ডিড দিল। তুমি ডিডটা এসে বাড়িতে ভালো করে পড়ছো, ডিডের মধ্যে কি লেখা আছে। প্রথম জমি কিনেছো তুমি, আমি এরকম করেছি। আমি না এই ডিডটা পড়তে 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 কোনো পেজে পেলাম না যে আপনি 10 লক্ষ টাকা দিয়ে এই জমিটা কিনেছেন 2026 সালে, 2036 সালে এর মূল্য 20 লক্ষ টাকা হবে। কিন্তু তুমি আমাকে বলো, যদি আমি মার্কেটে বেরিয়ে বলি রাস্তায় যে দেখো আমি এই জমিটা কিনেছি, এখানে 10 বছরে টাকা ডবল হবে না, লোকে আমাকে মারবে। কেন মারবে? তার কারণ হচ্ছে আমি, আমার বাবা, আমার ঠাকুরদা, তুমি, তোমার আগের 3টে জেনারেশন সবাই সচক্ষে দেখেছে যে 10 বছরে জমির দাম 2 থেকে 3 গুণ মিনিমাম হয়। তো এটা স্ট্যান্ডার্ড হ্যাবিট হয়ে গেছে আমাদের। ঠিক সেরমভাবে একইভাবে মিউচুয়াল ফান্ডের এত হাজার হাজার ফান্ড আছে, তুমি লাস্ট 10-15 বছরের এক্সাম্পল নাও, তুমি হার্ডলি 1%ও পাবে না ইকুইটি ফান্ড, হার্ডলি 1%ও পাবে না যেখানে কিনা লাস্ট 15 বছর তার অ্যাভারেজ রিটার্ন 9%, 10%-এর উপরে নয়, যেটা ব্যাংকের প্রায় 1.5 গুণের কাছাকাছি। তো এই যে একটা এক্সাম্পল আমরা পাচ্ছি, এর থেকে আমরা সার্টেন করতে পারি ব্যাপারটাকে যে হ্যাঁ মিউচুয়াল ফান্ড তোমাকে ভালো রিটার্ন দেবে। কত ভালো? ব্যাংকের থেকে অনেক ভালো রিটার্ন দেবে। ওয়ার্ল্ড ওয়াইজ তাই দিচ্ছে, সারা পৃথিবীতে তুমি দেখে নাও তাই দিচ্ছে। এবং যখন যখন একটা দেশের ইকোনমি ডেভেলপ করবে, তখন তখন আমাদের ইন্টারেস্ট রেট কমতে থাকবে,
যখন যখন ইন্টারেস্ট রেট কমতে থাকবে, তোমার কাছে আর কোনো চয়েসই থাকবে না মিউচুয়াল ফান্ড ছাড়া। এখনও তুমি সেই চয়েসের জায়গায় আছো যেখানে তুমি ভাবছো আর অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কী আছে। মিউচুয়াল ফান্ড করার কোনো চয়েস নেই। তুমি বাইরের যে কোনো কান্ট্রিতে দেখো, ভালো ভালো কান্ট্রিতে যেখানে ইন্টারেস্ট রেট 0.5% 1% 2%, কোনো চয়েস নেই। ইকুইটি অনলি চয়েস, ব্যবসা করতে হবে। আমি 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 তোমার কাছে আর একটা প্রশ্নে আসছি। যে মানুষটা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন না, সেই মানুষটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তার একটা বড় কারণ হচ্ছে হয়তো তার ক্ষেত্রে ওই সময়টা নিয়ে মার্কেটটা বোঝেন না, বা তোমরা আছো যারা সাজেস্ট করছো। তুমি একটা কথা বলো যে স্টক মার্কেটের বিভিন্ন স্ট্র্যাটেজিটাকে, যে আমরা মার্কেট ডিপ গেলে তবে ইনভেস্ট করি, বা আমরা অপেক্ষা করি যে কখন মার্কেট নামবে বা ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। মিউচুয়াল ফান্ডে যদি ধরো একজন কাস্টমার যে একটু বোঝে, সেই কাস্টমারকে হ্যান্ডেল করার সময় তোমরা কি এরকম কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারো যে একটা এসআইপি তো হলো, আর যখন আপনার ধরুন মার্কেট নামলো তখন আমি একটা বেশ কিছু ফান্ডে লামসাম করলাম, কি কি করলে মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট যে মানে গেন হয় সেইটা বাড়ানো যেতে পারে? হয়তো আমি একটাতে শুধু এসআইপি করে চলেছি, আমি একটা ইন্টারেস্ট পেলাম, বা আমার একটা অ্যাসেট গেন হলো, এখানেতে ইন্টারেস্ট হয় না, কিন্তু তুমি একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করলে যেখানে ওই মিউচুয়াল ফান্ডে ওই সেম ইনভেস্টমেন্টেই তুমি বেশি রিটার্ন পাচ্ছ। এই স্ট্র্যাটেজিটা কি হতে পারে? দেখো, দুটো জিনিস বলি। একটা হচ্ছে, প্রথম কথা আমি বলবো আমার নিজের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি এটা মেনটেন করি, সেটা হচ্ছে খুব বেশিটা এটা নিয়ে ভাবার দরকার নেই। ইনভেস্টমেন্ট খুব বোরিং থিং। এখানে নিয়ে তুমি যত জাগলিং করবে না, তত বেশি লস করবে। এটা আমার ধারণা, এটা আমার ক্ষেত্রেও সত্যি। মানে আমি যখন যখন বোঝার চেষ্টা করেছি যে এই স্টকটা খুব ভালো জায়গায় যাবে, ততবার ভুল প্রমাণিত হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো। তোমাকে বলি, যারা যারা স্টক কিচ্ছু বোঝে না, আমার এক মামাকে চিনতাম আমি, উনি মারা গেছেন, এয়ারপোর্ট অথরিটিতে খুব ভালো পজিশনে ছিলেন উনি। এলএনটির কিছু ইঁদুরে খাওয়ার শেয়ার আমার কাছে 2010 সালে এনেছিল, মানে একদম লিস্টিংয়ের সময়। ইঁদুরে খাওয়া ওই কে বলেছিল, তখন ওর ভ্যালুয়েশন ছিল প্রায় 1,10,00,000 টাকা। ওনার পারচেস প্রাইস ছিল 30,000 টাকার মতো 79-এ। এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। মানে এখানে না খুব বেশি বুঝতে গেলে প্রবলেম। এটা হচ্ছে প্রথম। তার মানে কি সত্যিই তাই বুঝবে না? নিশ্চয়ই বুঝবে। দেখো, প্রত্যেকটা মার্কেটে কোনো না কোনো সেক্টর খারাপ পারফর্ম করে। ফর এক্সাম্পল তোমাকে বলি, কোভিডের ঠিক 3-4 বছর আগে থেকে আমার সমস্ত ক্লায়েন্টরা জানে, সেটা হচ্ছে আমি না বেশ হেলথ কেয়ার, ফার্মা স্টক, এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাতাম। মানে ধরো 2016 কথা বলছি, 17 কথা বলছি, কোনো না কোনো ঘটনা এই সেক্টরকে পারফর্ম করাবেই। আমাকে ওই দিনটার জন্য ওয়েট করতে হবে। এই মুহূর্তের এরকম একটা সেক্টর আছে জানো, সেটা হচ্ছে টেকনোলজি, আইটি সেক্টর। বিশ্বাস করো, আইটি নিয়ে তুমি একটি ভালো কথা কারোর মুখে শুনবে না। তুমি খুলে নাও ইউটিউব চ্যানেল যে কোনো, এটা আইডিয়াল টাইম আইটি ইনভেস্টমেন্ট করার। আমি তোমায় বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, তুমি এখান থেকে 5-6 বছর পরে মিলিয়ে নিও আমার কথা। যখন ভারতবর্ষের চায়ের দোকানে মিউচুয়াল ফান্ড খারাপ এই আলোচনা হয়, শেয়ার মার্কেটে সব শেষ হয়ে গেল এই আলোচনা হয়, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট। সুতরাং এই 2-3টে ফিলোসফি যদি মাথায় রাখতে পারি, আর আমি অবভিয়াসলি একটা জিনিস সবসময় চেষ্টা করি, খুব বেসিক কিন্তু আমার জীবনে খুব কাজে দিয়েছে, সেটা হচ্ছে আমার যা পোর্টফোলিও আমার ক্লায়েন্টের তাই পোর্টফোলিও হবে। ওকে, এটা আমার জীবনে প্রচুর কাজে দিয়েছে। কেন? আমি প্রচুর ইনভেস্টমেন্ট কনসালটেন্ট দেখে বড় হয়েছি, যারা বলছে অমুক কোম্পানির একটা পলিসি করে নাও, আর নিজে মিউচুয়াল ফান্ড করছে। আমার ইন্টেনশনাল এরর নেই আমার ক্লায়েন্টের প্রতি, আমার নলেজের জন্য আনইনটেনশনাল এরর হতে পারে, কিন্তু আমি অনেস্টলি চাই যে আমি যেটাকে ঠিক মনে করি সেটা তোমারও পোর্টফোলিও। হ্যাঁ, আমার হয়তো 1 টাকা আছে, রাজার ঘরের ধনের মতো ধন নেই, টাকা তোমার নেই, যাই হোক। এবার আমি আর একটা কথায় আসি, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অনেককে দেখা যায় যে 12টা 14টা 15টা 16টা এরকম বহু ফান্ডে করে রেখেছে। এই স্ট্র্যাটেজিটা নিয়ে তুমি কি মনে করো? মোটামুটি কতগুলো ফান্ড এনাফ? হ্যাঁ, ফান্ড ব্যাপার নয়। দেখো,
একই টাইপের ফান্ড, মনে করো। হ্যাঁ, মানে আমি ওটাও বলছিলাম যে 4টে কোম্পানির ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হ্যাঁ করে হ্যাঁ গেছে। হ্যাঁ, এটা ঠিক স্ট্র্যাটেজি নয়। আমি আমার- সেটাই বলছি, প্রপার আমার- স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? প্রপার স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে ডাইভার্সিফাইড করতে হবে। হুম। তোমাকে কিছু টাকা রাখতে হবে লিকুইড ফান্ডে, যেখান থেকে তুমি যখন তখন ইকুইটিতে সুইচ করতে পারো অ্যাজ পার মার্কেট। হুম। এটা এজ ওয়াইজ ডিপেন্ড করে, এটা প্রত্যেকটা পার্সন ওয়াইজ আলাদা আলাদা প্ল্যানিং হয়, এবং এটা খুব প্রিসিয়াস। একদম তোমাকে তোমার জন্য আমি প্ল্যানিং করতে পারি বা করা উচিত। এবার ধরো তোমার 100 টাকা আছে, এই 100 টাকার মধ্যে তুমি পুরো টাকাটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, তাহলে আমি তোমাকে বলবো অন্তত 30 টাকা তোমার লিকুইড ফান্ড বন্ড ফান্ডে থাকা উচিত। কেন? কারণ মার্কেট পড়বে, কারণটা ডিফারেন্ট, এক এক রূপে কারণ আসবে, কিন্তু মার্কেট পড়বে। আবার মার্কেট উঠবে, কারণটা ডিফারেন্ট, বাট মার্কেট উঠবে। এই সাইকেলটা না 8 বছরে একবার করে হয়, মোটামুটি 8 থেকে 9 বছর। তো এই মার্কেট পড়বের জন্য তোমাকে কিছু টাকা রাখতে হবে। যখন চারিদিক থেকে শুনছো যে স্টক মার্কেট এজেন্ট ছিল 12 তলার উপর থেকে ঝাঁপ দিয়েছে, বা উনি ছেড়ে দিয়েছে, ইনি লং টার্ম ইনভেস্টার হয়ে গেছে, এই ধরনের ওয়ার্ড যখন শুনবে না, তখন ভাববে যে তোমার অল্প অল্প করে ঢোকার টাইম, এটা ফাঁকা টাইম, এই টাইমটা ঢুকতে হবে। আর যখন শুনছো মিউচুয়াল ফান্ডে, আরে আমি তো মিউচুয়াল ফান্ডে গেছি, অমুক কোম্পানির সব ইন্স্যুরেন্স পলিসি সারেন্ডার করে দিয়েছি ভাই, ওতে কোনো রিটার্ন নেই, এইটা বেরোনোর টাইম, এইটা বেরোনোর টাইম। এবার আসছি যে এই মিউচুয়াল ফান্ডের সাথে যে টার্ম ইন্স্যুরেন্সের কথা তুমি বলছিলে, টার্ম ইন্স্যুরেন্স তুমি কাদেরকে দিয়ে করাও, কখন করাও, এবং সেগুলো খরচাপাতি কিরকম হয়? টার্ম ইন্স্যুরেন্স বলো বা হেলথ ইন্স্যুরেন্স বলো, আমার কনসেপ্ট হচ্ছে এটা যে দেখো, মানুষের লাইফের তো কোনো ভ্যালু হয় না, আনলিমিটেড ভ্যালু, ঠিক আছে? তো ইন্স্যুরেন্স কনসেপ্টই এটা যে তুমি জীবিতকালীন অবস্থায় যত টাকা আর্নিং করতে, তোমার অ্যাবসেন্টে তোমার ফ্যামিলি অত টাকা আর্নিং পাবে। এইটাই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের বেসিক্স। ফর এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো আমি পার মান্থ 1 লাখ ইনকাম করি, তাহলে এই 1 লাখ টাকা আর্ন করার জন্য মোটামুটি যদি আমি 6% ইন্টারেস্ট রেট ধরি, তাহলে 2 কোটি টাকা লাগে। 2 কোটি টাকার ইন্টারেস্ট 6% মানে 12 লাখ টাকা, পার মান্থ 1 লাখ টাকা। তাহলে আমার অ্যাবসেন্টে আমি যদি মারা যাই, তাহলে আমার 1 লক্ষ টাকা বাড়ির লোককে দেবে এরকম একটা ফান্ড দরকার, এরকম একটা কর্পাস দরকার। এই কর্পাসটাই টার্ম ইন্স্যুরেন্স। তার মানে আমার অনুযায়ী 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স থাকা উচিত। এক্স্যাক্টলি। এবার যদি হেলথ ইন্স্যুরেন্সে আসি, হেলথ ইন্স্যুরেন্স বলে কিছু হয় না, ইটস এ ওয়েলথ ইন্স্যুরেন্স। আমার 2 কোটি টাকার অ্যাসেট রয়েছে, তার মানে কোনো একটা ঘটনা আমার জীবনে এই 2 কোটি টাকা নিয়ে চলে যেতে পারে হসপিটালে, তাহলে আমার 2 কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত ওই অ্যাসেটটাকে প্রোটেক্ট করার জন্য। সিম্পল। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে ট্যাক্সেশন একটা বড় ইস্যু। মানে অনেকেই জানে না যে লিগাল ওয়েতে ঠিকঠাকভাবে ইনভেস্ট করলে, যদিও আগে যে 80D বোধ হয়, যেটা পিপিএফ বা এগুলোতে যে বেনিফিটগুলো ছিল, নিউ ট্যাক্স রেজিমে সেই খুব একটা বেনিফিট নেই, স্টিল বিভিন্নভাবে লিগাল ওয়েতে ট্যাক্স সেভিংস করেও কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট করা যায়। ট্যাক্স প্ল্যানিংটা কতটা গুরুত্বপূর্ণ যারা হায়ার এন্ড ইনকাম করছে তাদের জন্য? দেখো, অ্যাকচুয়ালি ট্যাক্স প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি যদি প্রপার আইটিআরটা না করো না, তাহলে এরম হতে পারে যে তুমি ব্যাংকের টাকাগুলো যেগুলো জমাচ্ছ, সেগুলো পুরোপুরি অস্বচ্ছ মানি বা ব্ল্যাক মানি আমরা যেটা বলি। তো প্রপার ওয়েতে ট্যাক্স দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ফাইলিং করাটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, যত দিন যাচ্ছে ইন্ডিয়া ডেভেলপড হচ্ছে, এবার ভারত যত ডেভেলপড হচ্ছে, তত বিভিন্ন রকমের যে এই ধরনের 80C 80D এর বিভিন্ন রকমের ছাড়গুলো আস্তে 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 কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এটা খুব নর্মাল। আমরা ট্যাক্স সেভিং বলতে দুটো জিনিস বোঝাই। একটা হচ্ছে যখন আমি ইনভেস্ট করছি বা ইন্স্যুরেন্স করছি, তখন একটা পার্ট আমার ইনকাম থেকে ট্যাক্স ছাড় দেওয়া, এই ইনভেস্টমেন্টটা আমি করেছি বলে। আর সেকেন্ড পার্ট হচ্ছে যখন আমি ওটাকে ম্যাচুরিটি পাচ্ছি, সেই ম্যাচুরিটির যে ইন্টারেস্ট পার্টটা, সেই ইন্টারেস্ট পার্টটা ট্যাক্স ফ্রি হওয়া। এই প্রথম যে ট্যাক্স সেভিংস, এটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। ফিউচারে তুমি আর খুব বেশি দেখতে পারবে না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
এই মুহূর্তে এগুলোর আর প্রয়োজন নেই। এগুলো কেন প্রয়োজন হয়? ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। তোমাকে তোমার হাতে এক্সট্রা মানিটাকে যদি নিয়ে নেওয়া যায় এফডির নাম করে, ট্যাক্স সেভিংসের নাম করে, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। আজকের ডেটে আস্তে আস্তে আমরা এরকম দিনে যাচ্ছি যেখানে ইনফ্লেশন কন্ট্রোল করার দরকার নেই। ইন্টারেস্ট রেট কমবে, ট্যাক্স সেভিং এলিমেন্টগুলো কমবে, কিন্তু ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি এই পার্টটা কিন্তু এখনও কম বেশি রয়েছে। পিপিএফে রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ডে 1,25,000 টাকা অবধি ট্যাক্স ফ্রি আছে। তারপরের পার্টটা 12.5% ট্যাক্সেশন লং টার্ম ক্যাপিটাল গেনে। তো এই যে 12.5% তুমি নর্মালি ভাবো, একটা ইনকাম যদি তুমি নর্মালি করো, তো আজকের ডেটে একটা 15-20 লাখ 30 লাখ টাকা যার ইনকাম গ্রুপ, তাতে 20-25% ট্যাক্স দিতে হয় তাকে। কিন্তু সেম জিনিসটা ক্যাপিটাল গেন ট্যাক্সে যখন আমরা ক্যালকুলেট করছি, তখন এটা 12.5%। এটা অনেকটা কম ট্যাক্স আজকের ডেট পর্যন্ত। তো আমরা যদি প্রপার ম্যানেজ করে টাকাটাকে প্রপার ইনভেস্ট করে এগোতে পারি, তাহলে আমরা ট্যাক্সও খুব কম দেব, সব থেকে বড় হচ্ছে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাবো। যেহেতু সঠিক কাজ করছে। এবং আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার ইকোনমিক প্রোগ্রেস, আমি সেটার পার্ট হতে পারবো। একদম। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেক আমাদের দর্শক আছে যারা ইয়ং জেনারেশন, হয়তো একদম শুরু করছে, এই 25 বছর 26 বছর এরকম বয়স, একদম সবে চাকরি জীবন শুরু। এই সময় দাঁড়িয়ে আমি যদি তোমায় 3-4টে অ্যাসেট ক্লাস বলি, তুমি কিভাবে কি ইনভেস্টমেন্ট করবে সেটা আমাকে বোঝাও। ধরো গোল্ড একটা ইনভেস্টমেন্ট, জমি রিয়েল এস্টেট একটা ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড একটা ইনভেস্টমেন্ট, এছাড়া যে গভর্নমেন্ট স্কিমগুলো রয়েছে লাইক পিপিএফ, বা এখন তো সভরিন গোল্ড বন্ড বন্ধ হয়ে গেছে, আমি যদি এনএসসি সার্টিফিকেট বলি, বা এমআইএস, ঠিক আছে। সো এই এই যে অ্যাসেট ক্লাসগুলো রয়েছে, এগুলোতে কিভাবে অ্যাসেট ডিস্ট্রিবিউশনটা হবে? দেখো, প্রথম তো বলি যে একজন ইয়াং ছেলেমেয়ের জন্য হাই রিস্ক ইনভেস্টমেন্ট করা উচিত, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। মানে ম্যাক্সিমামটা ইকুইটি ক্লাসে থাকা উচিত তার, তবে গিয়ে সে প্রপার্টি ফিউচারে পারচেস করতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি জানো তো, ফিলোসফিক্যালি এটা প্রবলেম নয়। আমি বহু মানুষকে এরকম চিনি যারা খুব বাজে ইনভেস্টমেন্ট দিয়ে জীবন শুরু করেছিল, কিন্তু তারপরও টাকা করে ফেলেছে। কেন? শুরুটা করেছিল বলে। আজকের ইয়াং জেনারেশন একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে এটা, যে শুরু করার আগেই প্রচুর কিছু ভাবে এবং ওই তুলে নেওয়ার একটা প্রবণতা। আমি 6 মাসের জন্য করছি, আমি 1 বছরের জন্য করছি, এটার প্রয়োজনীয়তা আছে। আমি 1 বছর পরে আমার মা বাবাকে নিয়ে ঘুরতে যাব, এটার প্রয়োজনীয়তা আছে, 100% আছে। কিন্তু ওইটাকে ইনভেস্টমেন্টের নাম দেওয়া যাবে না। আমার অবজেকশন হচ্ছে এই জায়গাটা। ধরো একজন 25,000 টাকা ইনকাম করে, তার 5,000 টাকা সে সেভিংস করবে, এর মধ্যে 3,000 টাকা সে বাবা মাকে ঘোরার জন্য 6 মাসের জন্য করুক, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই 2,000 টাকা তাকে কিন্তু লকিং ফান্ডে রাখতে হবে। সেটা যে লকিং ফান্ডই হোক, গোল্ড হতে পারে, ইকুইটি হতে পারে, যেটা হতে পারে। এবং এই ইনভেস্টমেন্ট ডিসিশনে যদি কিছু ভুলও হয়ে যায়, খুব বেশি প্রবলেম নয়, ডিসিশনটা নিতে হবে। আমি তো প্রথম বলবো যে 25 বছর বয়সে একটি ছেলে যদি ইনভেস্টমেন্ট করতে আসে, ম্যাচটা সে 50% ওখানেই জিতে গেছে। তার কারণ হচ্ছে, তুমি যদি ভালো করে ভেবে দেখো, যে 25 বছর বয়সে প্রচুর লোক এটা ভেবে ভেবেই চলে যায় যে কোনটা ভালো, আরো 10 বছর এইভাবে নষ্ট হয়। আমি প্রচুর লোককে জিজ্ঞেস করি যে স্যার, আমাকে বলে গোল্ড ইনভেস্ট করলে এত টাকা পেতাম, হ্যাঁ এইটা করেছি, ইন্স্যুরেন্সটা করেছি, ইন্স্যুরেন্সের নামে সেভিংস প্রোডাক্ট বিক্রি করে দিয়ে চলে গেছে, এটা না হয়ে ওটা করলে এটা করতাম। আমি তাকে এটাই জিজ্ঞেস করি যে স্যার, এটা হলে এত টাকা রিটার্ন হতো, ওটা হলে এত টাকা রিটার্ন, সব বুঝলাম, আপনি কোনটা করেছিলেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে তিনি কিছুই করেননি। তো আমার মনে হয় ভুল ঠিক আছে, বড় বড় ব্যাটসম্যানকেও আউট হতে হয়, তার জন্য ব্যাটিংটা তো করতে হবে। আমি কোনোদিন ম্যাকগ্রাথের বলে আউট হইনি, কারণ আমি ম্যাকগ্রাথকে কোনোদিন ফেসই করিনি। একদমই তাই, তাই না? একদম এটাই। তাহলে না, আমি স্টিল বলছি যে ধরো যার লোন হয়ে গেছে, ঠিক আছে, তার কি চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি ওই লোনটা শোধ করে দেওয়ার, নাকি যেরকম ইএমআই চলছে চলুক, তার সাথে মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্টটা বাড়াবো? দেখো, এখানে একটা প্রশ্ন আছে, আবার বললাম যে তার সাথে ডিসকাস করতে হবে, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন। স্টিল ধরো আমি একটা কেস স্টাডি তোমায় বলছি, যে ধরো আমার কাছে 25 লাখ টাকা ব্যাংকে লোন রয়েছে, ঠিক আছে,
আমার এই বছরের ইনকাম 25,000 টাকা মাসে বেড়ে গেছে, তাহলে আমি ওই এক্সেস 25,000 টাকা দিয়ে কি ওই লোনটাকে রিপে করার চেষ্টা করব, নাকি আমি মিউচুয়াল ফান্ডে আমার ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেবো যাতে আমার কর্পাস অ্যামাউন্টটা বেড়ে যায়? দেখো, আমি বলছি তোমাকে, নর্মালি লোন 8 থেকে 9% রেটে হয় নর্মালি। মিউচুয়াল ফান্ড তার থেকে 1% হলেও বেশি দেয়। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এর সাথে যদি এটা যোগ হয়ে যায় যে সে একজন স্যালারিড পার্সন, তার ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্টটা আন্ডার সেকশন 24B বাদ যায়, তাহলে ইন্টারেস্টের জন্য তার ইন্টারেস্ট পার্টটা অনেকটা আরো কম হয়ে যায়, মানে রেট অফ ইন্টারেস্টটা আরো একটু কম, যেহেতু হচ্ছে ট্যাক্সের সেভিংটা পাচ্ছে। এই পার্টটা যদি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই তার একটা মিউচুয়াল ফান্ড করা উচিত এবং লোনটাকে চালিয়ে যাওয়া উচিত। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত লোনের কর্পাস আর মিউচুয়াল ফান্ডের কর্পাস সমান না হয়ে যায়। যেদিনকে সমান হবে সেদিনকে লোন, মিউচুয়াল ফান্ড রিডেম করে লোন শোধ করে গঙ্গা স্নান করা উচিত। লোন কখনোই ভালো না যদি না তোমার ইনভেস্টমেন্ট হয় সেটা। আমি নিজের জীবনে বেশ কিছু লোন নিয়েছি, তোমায় বলছি, যখন মার্কেট খুব নেগেটিভ আছে সেই সময় লোন নিয়ে ইনভেস্টমেন্ট করেছি। এটা ছাড়া কোনো অবস্থা দাঁড়িয়ে লোন ভালো নয়। বিজনেসম্যানের জন্য লোন ভালো, কারণ সে 10% রেটের ইন্টারেস্টে নিয়ে সে 15% আর্ন করছে। বাট যে লোনটা তোমাকে একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট দিচ্ছে বা একটা এক্সপেন্সেস, লাইক তোমার কথা অনুযায়ী একটা ফলের ছবিওয়ালা মোবাইল কিনে আনলে লোন দিয়ে, এর কাটা থেকে ফলের খারাপ ছবি। খারাপ কিছু হতে পারে না, সত্যি কথা বল। যদি না তোমার কাছে ক্যাশ থাকে, হ্যাঁ, obviously। ইএমআই দিয়ে নেওয়াটা। এবার হচ্ছে যে তুমি একটা বলছিলে যে তোমাদের একটা অ্যাপ এসছে, এই অ্যাপে কি কি ফিচার থাকে, এবং ধরো এই অ্যাপ বানানোর চিন্তা ভাবনাটা কেন? কারণ ইন জেনারেল যারা আমাদের এখানে পশ্চিমবঙ্গে যারা ডিস্ট্রিবিউটার আছেন, তারা ভার্বালি কাস্টমার আনেন এবং অনেককে আমি দেখেছি হোয়াটসঅ্যাপে রিপোর্টটা পাঠিয়ে দেন। অ্যাপের চিন্তা ভাবনাটা কিভাবে তোমরা? না, ব্যাপারটা দেখো, অ্যাপের চিন্তা ভাবনাটা এরকম ভাবে। প্রথম তো আমাদের অ্যাপের মধ্যে তুমি কনসোলিডেটেড মিউচুয়াল ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, পুরো সার্ভিসটা আমরা ওখানে দিই। সার্ভিসটা মানে কি তুমি নাম দিয়েছো অ্যাপের? ফিউচার স্মাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, Okay. এটাই অ্যাপের নাম, আমার কোম্পানির নাম এটা। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে অ্যাপের চিন্তা কোথা থেকে? ধরো 2014 সাল থেকে আমরা এই অ্যাপটা করেছি। 2014 সালে অ্যাপের পেছনে পয়সা খরচা করার লোক খুব কম ছিল। আমার তখন থেকে এটা মনে হতো যে তুমি দেখবে ফ্লিপকার্ট, আমাজন, এদের কনসেপ্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ পারচেসটা কখন করছে। তুমি যদি ভালো করে দেখো, দেখবে সব থেকে বেশি পারচেস হয়, এটা আমার ডেটা নয়, ফ্লিপকার্টেরই ডেটা, রাত্রি 9টা থেকে 12টা। এই সময় তোমার সাথে থাকার কি অপশন আছে আমার কাছে? কারণ এই সময় তুমি পারচেস ডিসিশনটা নেবে। এবং কোভিডের পরে তার থেকে আরও বেশি সত্যি, দেখবে আজকের ডেটে আমাদের ফিজিক্যাল কমিউনিকেশন প্রায় নেই। তো আমাকে তোমার মোবাইলে জায়গা করতে হবে, তাহলে তুমি নিজে ডিসিশনটা নেবে, আমার সাথে কনসাল্ট করে নেবে, কিন্তু নিজে নেবে। এইখান থেকে অ্যাপের চিন্তা ভাবনা, এবং এটা সত্যি কথা বলতে এটা আজকের ডেটে খুব খুব কাজে দেয়। এবং আমাদের যত ইনভেস্টর আছে তারা সকলে নিজের থেকে জিনিসটা দেখে, তার টাকা কতটা উঠছে, বাড়ছে, কমলোর কি না কমলো, তোমাদের অ্যাপে দেখা যায়। একদম। তার সাথে তোমাদের যারা এমপ্লয়ি আছে তারা রেগুলারলি কনসাল্টের মধ্যে থাকেন। একদম, তার কারণ হচ্ছে দেখো, পুরোটা অনলাইন হলে ফাইন্যান্সিয়াল সার্ভিস দেওয়া যাবে না, তার সাথে বেশ কিছু অফলাইন প্রসিডিওর আছে, লাইক হেলথ ইন্স্যুরেন্সে হেল্প করা। মানুষের জীবনের সব থেকে খারাপ দিনের জন্য মানুষ হেলথ ইন্স্যুরেন্স করে, সেই সময় মানুষ তার সামনে কিছু ভগবান তুল্য ডাক্তারকে পায়, আর পায় হচ্ছে আমাদের মতো কিছু মানুষকে, যারা ওই সময় গিয়ে ক্লেমটা সাবমিট করতে সাহায্য করি। এবং ফর্ম ফিল আপ থেকে শুরু করে হসপিটালে তার সঙ্গে যাওয়া পর্যন্ত আমরা চেষ্টা করি। আমাদের টিম রয়েছে তার জন্য ডেডিকেটেড, যে যদি রাত্রিবেলাও প্রয়োজন হয় তাহলে রাত্রিবেলা তার সাথে হসপিটালে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। অবভিয়াসলি চেষ্টা করি। কেন বলো তো? কারণ হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাকে। কোনো একটি মানুষ যিনি হেলথ ইন্স্যুরেন্স করেছে, তিনি অসুস্থ হয়ে যখন হসপিটালাইজড হবে, তার ওয়াইফের না ইচ্ছা করবে না যে ফর্মটাও ফিল আপ করতে। এটা খুব নর্মাল। সে তো তখন ওগুলো নিয়ে ব্যস্ত। একদম, সেই সময় না তার পাশে থাকা খুব প্রয়োজন। এই জন্য কিন্তু আমরা এই হেলথ, এবং বিশ্বাস করো তোমাকে আমি একটা কথা বলছি, একটা হেলথ ইন্স্যুরেন্স ক্লেম সেটেল করা, একটা ভালো রিটায়ারমেন্ট দেওয়া, একটা আলাদা লেভেলের স্যাটিসফ্যাকশন আমি ফিল করি এভরিডে। তুমি একটা ইনভেস্টমেন্টের কথা বলছিলে,
SIF, যেটা নতুন সেভি মানে লঞ্চ। এসছে, এই SIF ইনভেস্টমেন্টটা নিয়ে একটু বোঝাও, এটা কি এবং এটার বেনিফিট কি এবং কাদের মোটামুটি এখানে ইনভেস্ট করা উচিত? অ্যাকচুয়ালি কি হয়েছে, স্পেশালাইজ ইনভেস্টমেন্ট ফান্ড SIF সেবি রিসেন্টলি লঞ্চ করেছে মার্চ ফার্স্টের সময়, এবং এর জন্য আলাদা একটা তোমার এজেন্সিও রয়েছে। তো আমরা আমাদের কাছে রয়েছে SIF ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে তুমি যখন ইনভেস্ট করবে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার তোমার হয়ে ইনভেস্ট করে, আমরা শুধু তোমাকে পারচেস করতে সাহায্য করি। আমরা লাইক মেডিসিন শপ, আর কিছু না। তোমাকে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে, আমরা সেটাকে তোমাকে ওষুধটা দিচ্ছি। বাট মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যারা হয়, তারা তোমার বিএফে বিভিন্ন স্টক, বিভিন্ন জিনিসে ইনভেস্ট করে। তো এই স্টকগুলো, ধরো আমি ফর এক্সাম্পল নিচ্ছি, তুমি HDFC ব্যাংকের স্টক কোনো একজন ফান্ড ম্যানেজার তোমার মিউচুয়াল ফান্ডে পারচেস করেছে। এবার HDFC ব্যাংকের স্টক একটা খারাপ নিউজে 100 টাকা 200 টাকা পড়তে পারে, এটা ফান্ড ম্যানেজার রিয়েলাইজ করছে। কিন্তু এই যে পড়ার যে নেগেটিভ এফেক্ট বা পড়লে যে কিছু প্রফিট হতে পারে, এটাকে শর্ট সেলিং বলে শেয়ার মার্কেটের ভাষায়। এই শর্ট সেলিংয়ের অপশান মিউচুয়াল ফান্ডে নেই। ওকে, এই শর্ট পজিশন বা শর্ট সেলিং বা নেগেটিভ পজিশনকে বা ব্যালেন্স করার জন্য যে মেকানিজম হয়, এটা SIF এ আছে। এটা সেবি ইন্ট্রোডিউসড ফান্ড, মিনিমাম 10 লাখ ইনভেস্টমেন্ট, এবং আমার ধারণা যে ফিউচারে এটা যথেষ্ট জনপ্রিয় একটা ইনভেস্টমেন্ট হতে চলেছে এবং হাই রিটার্ন ইনভেস্টমেন্ট হতে চলেছে, যেহেতু শর্টসটা করতে পারছো। না, এখানে মানে একটা বলা ভালো যে মানে একদম স্টক মার্কেট মানে কি বলতো, এই ট্রেডিংটা না এত বেশি অ্যাট্রাকটিভ লোকের কাছে এবং এত স্টোরি স্পেকিউলেশন করা যায় যে এখানে কে 80% ইন্টারেস্ট করেছে, জেনারেট করেছে 1 বছরে বা ইত্যাদি। মানুষ খুব দ্রুত এখানে চলে যায়, টাকাটা নষ্ট করে, দিনের শেষে এসে বলে যে পুরো এন্টায়ার ইকুইটি মার্কেটটাই হচ্ছে গ্যাম্বলিং এর মতো, যেটা হয়তো ঠিক নয়। যেটা না, আমি তোমায় বলছি এখানে একটা এক্সাম্পল। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, ধরো দেখবে আমরা যখন একটু কম বয়সে ছিলাম, একটা ভালো বাইক ফেলে মনে হচ্ছে ঝড়ের মতো উড়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু তুমি একটা ভালো বাইক রাইডারকে ওই বাইকটা দাও, তুমি পেছনে বসো, সে ঝড়ের মতো উড়ে যাবে না। আচ্ছা, এই SIFটা কি তোমাদের মারফতেও করা সম্ভব? হ্যাঁ, একদম। আচ্ছা, একদম। তাহলে ধরো কোনো ক্লায়েন্ট যখন তোমাদের কাছে যাচ্ছে, মানে ধরো আমি যদি তোমার কাছে যাই, তোমরা তাহলে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ট্যাক্সেশন, পুরো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাই তোমরা করে GST, হ্যাঁ, যা GST আছে, যে এবার অনেকেই তো আছে। আচ্ছা, এবার একটা কথা বলো, যে এরকম কি কোনো মিনিমাম ক্যাপ আছে যে এই মিনিমাম ক্যাপ নিয়ে এলে তবে তোমরা সেই পোর্টফোলিও হ্যান্ডেলটা করো? না, এরকম কোনো হতেও পারে না, নর্মালি এরকম হয়ও না। না, মৌখিকভাবেও জিজ্ঞেস তবে বলা তো যাবে না। এটা তোমাকে আমি বলতে পারি, যেটা হয় সেটা হচ্ছে অবভিয়াসলি, দেখো আমাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেমে তুমি নিজে ইনভেস্টমেন্ট করতে পারবে, ঠিক আছে, নিজে থেকে। তো আমরা সেই সিস্টেম তৈরি করে রেখেছি। এবার মানে থ্রু দ্য অ্যাপ। হ্যাঁ, থ্রু দ্য অ্যাপ। এবার দেখো, একজন ভালো ইনভেস্টার সে একদম স্মল অ্যামাউন্ট থেকে শুরু করতেই পারে, এটা খুব নর্মাল। আমরা চাই তার ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হোক। ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হলে না আমাকে ইনভেস্টমেন্ট করাতে হবে না, এরপর একটা অটোমেটেড প্রসেস, তিনি নিজেই এটা ইন্টারেস্টেড হবেন। এবং আমি আমার নিজের জীবনে তাই দেখেছি। আমি তো ইনভেস্টমেন্ট করি, আমার ইনভেস্টমেন্ট কনসালটেন্ট আছে, তাহলে আমি কোথা থেকে করছি? এটা একটা হ্যাবিট, যদি তোমার গ্রো করে যায় তুমিও করবে। ট্যাক্স সেভিংস ফান্ড বলে একটা ফান্ড আছে, যেহেতু তুমি ট্যাক্সেশনটাও দেখো, ট্যাক্স সেভিংস ফান্ডটা কাদের জন্য বেটার? দেখো কতটা ট্যাক্স সেভ করে? না, ট্যাক্স সেভিংস ফান্ড বলতে যেটা ELSS ফান্ড ছিল বা আজকের ডেটেও আছে, সেটা আজকের ডেটে এই নিউ ট্যাক্স রিজিম আসার পর থেকে ব্যাপারটা অনেকটাই কমে গেছে, কারণ ওটা আন্ডার ATC ইনভেস্টমেন্টে, যতটা ATC ইনভেস্টমেন্টে যে বেনিফিটগুলো পাওয়া যায়, বলছিলাম, তো 80C-তে ট্যাক্স সেভিংস পরে, ELSS 80C-তে ইন্স্যুরেন্স পরে, PPF পরে, টোটাল এই পুরো ঘরানাটায় NPS-ও পড়ে। হ্যাঁ, NPS-ও পরে। 1.5 লাখ টাকা অবধি তুমি ছাড় পেতে পারো যদি তুমি ওল্ড ট্যাক্স রিজিমে পড়ো। এবার দুঃখটা কোথায়? দুঃখটা হচ্ছে এটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যদি সমস্ত ইনভেস্টমেন্ট করার পরেও নিউ ট্যাক্স রিজিমে তোমার কম ট্যাক্স পড়ছে অনেক।
তাহলে অনেক কম তুমি tax। কেন যাবে? তার মানে এই টাইপগুলো প্রায় অ্যাবসলিউট হতে চলে, মানে প্রায় নেই আজকের ডেটে, হুম। কমে গেছে, অনেক কমে গেছে। তুমি একটা কথা বলো, লিগাল ওয়েতে ট্যাক্স কিভাবে বাঁচানো যায় মোটামুটি? সেটা হচ্ছে তোমার যত টাকা ইনকাম ততটা দেখিয়ে দাও, এটাই লিগাল ওয়েতে ট্যাক্স বাঁচানোর একমাত্র ওয়ে আউট। এবার তুমি বললে এটা তো ট্যাক্স দেওয়ার ওয়ে আউট, তুমি বললে ট্যাক্স বাঁচানোর কি করে হলো? ট্যাক্স বাঁচানোর এইভাবে হলো যে তুমি ওই ট্যাক্সটাকে যদি বাঁচাতে যাও, আর সেটা যদি লিগাল ওয়েতে, এটাই অপশান যে তুমি প্রপারলি দেখাও তুমি জীবনে একবারই ট্যাক্স দেবে, একটা 100 টাকা তুমি একবার দেখিয়ে দিলে ওটার ওপর জীবনে আর কোনোদিন তোমাকে ট্যাক্স দিতে হবে না, ওটা তোমার ক্যাপিটাল হয়ে গেল। তোমাকে ট্যাক্স দিতে হবে কখন? এই 100 টাকার বেশি তুমি যখন ইনকাম করবে ফিউচারে, এই 100 টাকার ওপর দিতে হবে না, আবার এই পরের 100 টাকা টাকাটা। থেকে যে ইন্টারেস্ট আর্ন করলে তার উপর দিতে হবে, এই 100 টাকা আর কোনোদিন দিতে হবে না। তাহলে দেখিয়ে দাও। হুম। আমার 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 অনেক অনেক আইডিয়াস আসছে তোমার সাথে কথা বলে। এবার আমি জিজ্ঞেস করছি যে ধরো বিভিন্ন ফর্মুলা চলে যে তোমার যত বয়স তত দিয়ে, মানে 100 থেকে মাইনাস করে ওই পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট তুমি ইকুইটি ফান্ড বা রিয়েল এস্টেটে রাখো, বাকি টাকা তুমি ডেব্ট ফান্ডে রাখো, ইত্যাদি ইত্যাদি। আমি তোমার থেকে এই হিসাবটা জানতে চাইবো যে এই ধরনের কি কি ধরনের পার্সেন্টেজ বা ক্যালকুলেশন তোমরা ইউজ করো যে একটা লোকের কতটা টাকা মিউচুয়াল ফান্ডে যাবে, রিয়েল এস্টেট যাবে, ইন্স্যুরেন্স যাবে, আর ডেপ্ট ফান্ড মানে ধরো যেগুলো অর্থোডক্স ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা এফডি হোক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম হোক, সেখানে যাবে। দেখো, প্রথম আমার মনে হয় প্রপার হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স, এই দুটো ফার্স্ট। খুব বেশি টাকা টার্ম ইন্স্যুরেন্স লাগে না। টার্ম ইন্স্যুরেন্সের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে বেশি দিনের জন্য টার্ম ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমি জেনারেলি এটাকে সহমত নই। কীরকম আমি তোমায় বলছি, মনে করো আমার বয়স 30, আমি 30 বছরের জন্য টার্ম ইন্স্যুরেন্স করলাম। যত বেশি দিনের জন্য আমি টার্ম ইন্স্যুরেন্স করব তত বেশি প্রিমিয়াম আমাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি না অ্যাকচুয়ালি কি করা উচিত, আমি টার্ম ইন্স্যুরেন্সটা কেন করছি, আমার প্রথম সেই বক্তব্যতে ফিরে আসি যে আমি টার্ম ইন্স্যুরেন্স এর জন্য করছি যে আমার 1 লাখ টাকা ইনকাম ছিল, এটাকে যদি কোনোভাবে আমার কিছু হয়ে যায় তাহলে 1 লাখ টাকা যেন বাড়ির লোক পায়, অর্থাৎ 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স, ঠিক আছে? তা এই সারা জীবন ধরে 2 কোটি টাকা বাড়ির লোক পায় এই অবস্থা আমার থাকবে, নাকি আমি জীবনে কিছু করব? এটা খুব বড় প্রশ্ন। যদি আমি আগামী 10-15 বছরে 2 কোটি টাকা জমিয়ে নিতে পারি, তাহলে তো টার্ম ইন্স্যুরেন্স আর কোনো দরকার প্রয়োজন নেই। নেই। তাহলে ওই শর্ট টার্মের টার্ম ইন্স্যুরেন্স করো, প্রিমিয়াম অনেক কম লাগবে। 10 বছর পরে আবার ডিসিশন নেবে টার্ম ইন্স্যুরেন্স করা, 10 বছরের করো। এটা হচ্ছে প্রথম। 10 বছর পরে দেখা যাবে যে 2 কোটির মধ্যে তুমি অলরেডি 1.5 কোটি টাকা জমিয়ে ফেলেছো, তাহলে 50 লাখের লাগবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এটা সেকেন্ড। এটা প্রপার থাকা উচিত। অবভিয়াসলি তোমার যত টাকার অ্যাসেট আছে তত টাকার অন্তত। থার্ড, এই দুটো যখন তোমার মানে যদি তোমার মানে মিউচুয়াল ফান্ড বা এই সমস্ত মিলিয়ে 50 লাখ টাকা থাকে, হ্যাঁ, তাহলে অন্তত 50 লাখ টাকা তোমার থাকতে হবে। ইটস নট অ্যাপ্লিকেবল ফর যাদের অনেকটা অ্যাসেট রয়েছে, তাদের জন্য হয়তো হ্যাঁ, সম্ভব। তাদের জন্য অ্যাপ্লিকেবল। অন্তত আজকের ডেটে 2-4-5 কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স খুব আচ্ছা, কমন। আচ্ছা। হ্যাঁ, 1 ইয়ার তো ভেরি কমন হয়ে গেছে। ভেরি কমন। আরে তুমি অ্যাপোলোতে বা নাম নেওয়া উচিত না, হ্যাঁ, মানে যে কোনো স্ট্যান্ডার্ড হসপিটাল, স্পেশালিটি হসপিটালে আমি নিজের চোখে দেখেছি যে 7-8 দিনে 12 থেকে 14 লাখ টাকা বিল হতো। আমি তোমায় বলছি তুমি প্রত্যেক দিন একটা করে 40 লাখ অ্যাবভ বিল দেখতে পাবে, তুমি গিয়ে থাকো প্রত্যেক দিন। আর সব থেকে বড় বিষয় জানো, এগুলো কোন রোগ, মানে এগুলো ডায়াবেটিক, হাইপার টেনশন এই রকমের রোগ নয়, এগুলো কোনো অপারেশন রোগ নয়, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট। ইয়াং জেনারেশনের যেটা হতে পারে সব অ্যাক্সিডেন্ট, একটা কোনো ইলেকট্রিক শক হয়েছে, রয়ে গেছে, বা বাইক অ্যাক্সিডেন্ট, এই ধরনের রোগেই একমাত্র 30-40-50 লাখ টাকা বিল হতে পারে। কোনো নর্মাল একটা অপারেশনে এটা হতে পারে না। তাহলে এই টার্ম ইন্স্যুরেন্সটা ভেরি এমার্জেন্সি সিচুয়েশন, খুব ইম্পর্টেন্ট। এবং এর পরে যেটা রইলো, তুমি বললে যে কতটা ইনভেস্টমেন্ট করা উচিত, রাইট? কতটা ইনভেস্টমেন্ট এবং কোথায়। দেখো, কোথায় ডিসিশনটা পরে নিও, তোমার জন্য অনেক টাইম আছে কোথায়, কারণ এমন অনেক জায়গা আছে যেটা তোমার জন্য ওপেনই নয়। মনে করো আমি আজকে থেকে সবে জমানো শুরু করলাম, তাহলে আমার জন্য ল্যান্ড ওপেন নয়, ফ্ল্যাট ওপেন নয়,
গোল্ড অল্প অল্প করে ওপেন, তাহলে একটা গাড়ি আমার জন্য ওপেন নয়। তাও তাও নয়, সোভারিন গোল্ড বন্ড হ্যাঁ, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার জন্য ওপেন কি? গাড়ি তো ইনভেস্টমেন্ট নয়ও। না, আমি বলছি তাহলে আমার জন্য যেটা ওপেন সেটা করে ফেলো। সেটা কি? সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এফডি, আরডি, যা ইচ্ছা তুমি করে ফেলো। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্টটা তুমি করছো, সবার প্রথম আগে ডিসিশন নিতে হবে এর মধ্যে কোনটা আমার ইমিডিয়েট প্রয়োজন হতে পারে, সেটাকে আলাদা করো। এটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, কতটা কোথায় তার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট। যে আমার ইমিডিয়েট 1 বছর পরে আমি বন্ধুদের নিয়ে পার্টি দেবো, আমার 10,000 টাকা আমি টোটাল ইনভেস্ট করবো, তার মধ্যে 2,000 টাকা আমার এর প্রয়োজন, তাহলে 2,000 আলাদা করো। 8,000 টাকা যেটা রইল, এই 8,000 টাকার মধ্যে আমার ধারণা যে অ্যাটলিস্ট 1/3 তোমার লিকুইড ফান্ড বা বন্ডে থাকা উচিত, আর 2/3 রিস্কি এলিমেন্টে থাকা উচিত, লাইক স্মল ক্যাপ। আমি এখানেও আসতাম যে এই যে ফান্ডের যে ক্যালকুলেশন, যে আমি কতটা ইন্ডেক্সে যাব, কতটা মানে এখন তো মাল্টি ক্যাপ, এই সেক্টর ওয়াইজ বিভিন্ন ফান্ড সেগুলো আছে, আবার স্মল ক্যাপ রয়েছে, হাইব্রিড ফান্ড রয়েছে, কোন কোন ধরনের ফান্ডগুলো ইউজ করব? দেখো, ব্যাপারটা হচ্ছে কি হয়, মানে আমি তোমাকে আজকে বললাম যে তুমি স্মল ক্যাপে যাও, তুমি স্মল ক্যাপে গেলে আমি ঠিক নাও হতে পারি, ফার্স্ট এটা ধরতে হবে। এবার এই ঠিক আর ভুলের এররটা কত বলো তো? 1 থেকে 1.5% লং টার্মে, একদম এর থেকে বেশি নয়। এই 1 থেকে 1.5%-এর জন্যে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে তোমার নিজের মনে যেটা আসছে তুমি সেটা ইনভেস্ট করো হাফ, আর আমার কথা ইনভেস্ট করো হাফ। গুগল দেখো না। কেন দেখো না? বিকজ গুগলে তোমাকে কি বলছে দেখো, লাস্ট 5 বছরের টপ ফান্ড। তুমি আমাকে বলো যে সল্টলেক নিউ টাউনে একটা জমি এরিয়ার লাস্ট 10 বছরে প্রচুর বেড়েছে, তুমি সেই জমিটা কিনবে? সেই জমিটা 10 বছর আরো বাড়বে? নাকি তুমি এরকম কোনো পারচেস করবে যে জমিটা বাড়েনি? গুগল তো সেগুলো দেখায় যেগুলো বেড়েছে, সেটা কখনোই ভালো ইনভেস্টমেন্ট নয়। আমার যেটা ফিলোসফি বলে, তুমি কিছু বোঝো না, তো তুমি ওই কিছু বোঝো না থেকেই নিজের মন থেকে যেটা ইচ্ছে করছে সেটা করো, আর 50% আমার কথাই শোনো। এরম হতে পারে তুমি ঠিক 10 বছর পর, আমি ভুল। এরম হতে পারে আমি ঠিক তুমি ভুল, অ্যাভারেজ হয়ে যাবে। কিন্তু ইনভেস্টমেন্টটা শুরু করো, ওটা ইম্পর্টেন্ট। এই ডিসিশনটার জন্য যদি একদিন নষ্ট করো, তাহলে ওই একদিনে তোমার লাইফের বেশ কিছু লস তুমি করলে। শেষের দিকের কম্পাউন্ডিং। একদম। একটা গল্প ছিল যে 1950s সময় ইউএসএতে, যে আমি এটা প্রপার সত্যি কিনা জানি না, বাট স্টিল আমি স্টোরিটা বলছি, যে খুব বড় বড় 4-5 জন সিএকে দিয়ে 10-12টা স্টক পিক করানো হয় 100টা স্টকের মধ্যে, আর একজন বাঁদরকে দিয়ে 10-12টা স্টক পিক করানো হয়। 15-20 বছর বাদে দেখা গেছে বাঁদর যে স্টকগুলো পিক করেছিল তার ভ্যালুয়েশন ওইটার থেকে বেশি। সো দিস ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। সেটা বড় কথা। আমি আরেকটা জায়গায় যাচ্ছি, অনেকের এই যে অভ্যাসটা আছে, যে এটা নিয়েও আমি তর্ক করতে দেখেছি, যে আপনি বলছেন যে আমি নাম নিচ্ছি, রিকমেন্ডেশন করছি না একদম, আমি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নই, আমি জাস্ট নাম নিচ্ছি উদাহরণের সূত্রে, এটা থেকে কেউ ডিসিশন নেবেন না। সেটা হচ্ছে যে অনেকেই বলেছে যে দাদা আপনি বলছেন যে আইসিআইসিআই এর ইন্ডেক্স ফান্ডটা করতে, না ওর থেকে এসবিআই এর যে ইন্ডেক্স ফান্ড আছে সেইটা করা ভালো। তো সেক্ষেত্রে এই কনফিউশনগুলোও বা কী করে, মানে ধরো আমি ঠিক করলাম যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব, এবার আমার কাছে নেক্সট প্রশ্ন আসবে আমি কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব, এই সিদ্ধান্তটা সে কীভাবে নেবে? এবার দেখো, এটা তো সত্যি যে যারা এই প্রফেশনে আছে তাদের এক্সপিরিয়েন্স একটু তো বেশি রয়েছেই বস, এটা আমি মানি। হ্যাঁ, কারণ আমরা রেগুলার বেসিসে এই সাবজেক্টের উপর পড়ে রয়েছি, পড়ে থাকার তো একটা অ্যাডভান্টেজ আছে। আমিও ব্যক্তিগতভাবে অ্যাডভাইজারদের থেকে জিজ্ঞাসা করতাম, মানে আমার ব্যক্তিগত বলছি, নট ফর দ্য পডকাস্ট, পার্সোনাল কারণে। কিন্তু আবার বলছি যে আমি ঠিক নাও হতে পারি ইভেন আফটার দ্যাট। একদম। এবার কোন ফান্ডে ইনভেস্ট করবে, বা কোন ধরো তুমি যেটা বলে ইন্ডেক্স ফান্ডের কোন কোম্পানির ফান্ড, আমি যেটা মনে করি যে তুমি এটা দেখবে যে কোনো খারাপ সময়, মার্কেট যখন অত্যন্ত খারাপ, তখন ছোট মিউচুয়াল ফান্ড যেগুলো, মানে কম ভলিউমের মিউচুয়াল ফান্ড কোম্পানি, যেগুলো
তাদের পারফরমেন্স খারাপ হয়। আমাকে দেখতে হবে যে নেগেটিভ টাইমে কোন ফান্ড সব থেকে কম লস দিয়েছে, এই প্যারামিটারের উপর ইনভেস্ট করা উচিত। জেনারেলি সেগুলো বড় ফান্ড হাউস হয়। আমি যেটা মনে করি যে সেটা যদি তোমাকে স্টেডি রিটার্ন লং টার্মে পেতে হয় তাহলে টপ 10 ফান্ড হাউসের মধ্যে থাকাই ভালো। প্লাস তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কোনো একদম। রকম সমস্যা হলে হ্যাঁ। তাদের মাদার কোম্পানি ওখানে ব্যাকআপ দিতে পারবে। না, তার থেকেও বড় কথা কি বলতো, যে এটা না অনেকটা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের ডিসিশনের উপর। মিউচুয়াল ফান্ডটা তো পুরোটাই ফান্ড ম্যানেজারের ডিসিশনের উপর নির্ভর করে, যাদের এক্সপিরিয়েন্স। এটা নিয়ে একটু বলো। দেখো, যে কোনো মিউচুয়াল ফান্ড, তুমি আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে একটা মিউচুয়াল ফান্ডে, একটা ফান্ডে, সেই ফান্ডে একজন ফান্ড ম্যানেজার রয়েছে। উনি হচ্ছে ডিসিশন মেকার, যে উনি তোমার এই 10,000 টাকা নিয়ে কোন স্টকে লাগাবে। এই পুরো স্টোরিটা ওনাকে কেন্দ্রিক, আমাকে কেন্দ্রিক নয়। কিন্তু ওনার এই ডিসিশনটা ওপর নির্ভর করছে তুমি কত রিটার্ন পাবে। ঠিক আছে, তো এই লোকটা খুব ভাইটাল। এই লোকটা যতটা ভালো হবে, যতটা এক্সপিরিয়েন্সড হবে, তত ভালো পারফর্ম করবে বড় কোম্পানি, অবভিয়াসলি। আর আরও একটা ফ্যাক্টর আছে, বড় কোম্পানির এত বেশি ফান্ড থাকে, যেই ফান্ডে মার্কেট মুভ করানোর ক্ষমতা রাখে বড় কোম্পানি। এটাও একটা খুব বড় ফ্যাক্টর, যেটা আমি তোমাকে বলছি, যেটা গভর্নমেন্ট দেখবে অনেক সময় LIC কে ডিআইআইএস এরই তো ক্ষমতা। একদম রিটেল তো সেই হতো, যদিও রিটেল লাস্ট 1-2 বছর ধরে অনেকটা হোল্ড করে রেখেছে, বাট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছোট কোম্পানি খুব ভালো ফান্ড মানে রিটার্ন দিয়েছে, খুব ফান্ড। কিন্তু আমি বলছি যদি তোমাকে স্টেবল রিটার্ন পেতে হয় তাহলে বড় ফান্ড হাউসে থাকাই ভালো। তুমি রেগে যাবে কিনা জানি না, কিন্তু আমি জিজ্ঞেস করি, যখন এই তুমি বললে যে 1% বা 1.5%-এর তফাৎ হয়, একটা তো প্রশ্ন এসে যায় যে এই ইন্টারনেটের যুগে, আজকের ডেটে, এই 1% 1.5%-এর ফারাক নেই, ওয়াই নট ডিরেক্ট প্ল্যান? মানে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের বদলে আমি কেন রেগুলার মিউচুয়াল ফান্ড নিতে পারি, যেখানে প্রায় ম্যান্ডেটারি একটা 0.5 to 1%-এর ইন্টারেস্টের হেরফের হতে পারে? সেইটা তুমি আমাকে বলো। দেখো, আমি তো রেগে তো যাবোই না, উল্টে বলবো অবশ্যই তোমার ডিরেক্ট মিউচুয়াল ফান্ড করা উচিত। এটা তুমি উল্টো কথা বলছো। একদম তোমায় বলছি কেন। দেখো, আমি সবসময় এটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি গাড়িতে বসবো, তুমি ড্রাইভার অ্যাপয়েন্ট করেছো, ঠিক আছে, আমি গাড়ি চালাবো, তুমি পাশে বসে থাকবে, এটা একটা সিনারিও। আমি গাড়ি চালাবো, তুমি আমাকে গাড়ি চালানোর ইনস্ট্রাকশন দেবে, এটা আমি মেনে নেবো না। ঠিক আছে, গাড়িটা আইদার তুমি নিজে চালাও অথবা আমাকে চালাতে দাও, ডিসিশন ইজ ইয়োর্স। ঠিক আছে, কিন্তু মাঝখানেরটা হবে না। ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করার খুব ভালো, যদি তোমার এর পেছনে সময় দেওয়ার ক্ষমতা থাকে বা মার্কেট বোঝার ম্যাচুরিটি মার্কেট বোঝার। দেখো, আমারও নেই, সত্যি কথা বলছি, কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা আমি দীর্ঘ 20 বছর ধরে অর্জন করেছি। সেই অভিজ্ঞতার একটা পার্ট অ্যাডভান্টেজ আমি আমার ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করি, তার এগেনস্টে তিনি একটু বেশি রিটার্ন পায়। এই অভিজ্ঞতাটা তোমার নাও থাকতে পারে, যদি তুমি এটা অ্যাকোয়ার করার ক্ষমতা রাখো, তোমার পড়াশোনা করে তুমি এটা তৈরি করতে পারো, নির্দ্বিধায় ডাইরেক্ট ফান্ড করতে পারো। ডিরেক্ট ফান্ড তো অবশ্যই করা উচিত, এবং তোমার এখানে রিটার্নও বেশি, কিছুটা, অল্প কিছুটা, কিন্তু বেশি। কিন্তু দেখবে ডিরেক্ট ফান্ডে আজকের ডেটেও ততটা ইনভেস্টমেন্ট হয় না, শুধুমাত্র এটাই জন্যই, যেহেতু তুমি গুগল করে তোমার জ্বর হলে একটা ওষুধ তো নিয়ে নিতেই পারো, কিন্তু সেটা একটা লেভেল অবধি, তার বেশি নয়। এই ডিরেক্ট ফান্ডে আমি সবসময় এনকারেজ করি আমার ক্লায়েন্টদের, বলি যে আপনি করুন। ডিরেক্ট ফান্ডে একটা অসুবিধাও আছে, তুলে নেওয়াটা সহজ বলে লোকে মাঝপথে সহজে তুলেও নিতে পারে। কারণ আমাদের ব্রেন অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি যেটা ভাবে, প্র্যাকটিক্যালি সেটাকে কনভার্ট করাটা খুব শক্ত। মানে গৌতম বুদ্ধ একবার বলেছিলেন যে শতরাজ্য জয় করেছে তার থেকেও বড় বীর সে যে নিজের মনকে জয় করতে পেরেছে। তো এটা, এই যে আমরা প্রত্যেকেই আছে যারা দর্শকরা রিলেট করতে পারবে, যে আমরা প্রায় প্রত্যেকেই 6 মাস অন্তর অন্তর একটা রুটিন মনে করি, যে কাল থেকে সকাল 6টায় উঠবো, 2 ঘন্টা জিম করবো, তারপর 2 ঘন্টা খবরের কাগজ পড়বো, তারপর অফিস যাবো, তারপর বাড়ি আসবো, ফ্যামিলিকে 1 ঘন্টা টাইম দেবো,
দিয়ে প্রতিদিনই মনে হয় যে কাল থেকেই এটা হবে, ওই কালের সার্কেলটা আর আসে না। ঠিক সেই সাইকোলজিটাই কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটাও কাজ করে, যে কাজটার জন্য যে যখনই আমি সামনে দেখছি যে আমার মানে 1.5 লাখ টাকা পড়ে রয়েছে মিউচুয়াল ফান্ডে, তারপরেই দেখবো একটা আমাদের এই কাটা ফলের চিহ্ন দেওয়া ফোনটা নতুন একটা বার করে নতুন একটা রকমের ক্যামেরা দিয়ে ফোন এনেছে, মনে হবে যে এইটা তুলে ওটা কিনে নি। রেগুলারে হয়তো এই প্রসেসটার সময় তোমরা হয়তো একটু বোঝাতে পারো যে না, এটা করাটা উচিত নয়। তার থেকেও বড় কথা দেখবে, ওই তোমাকে একটা উদাহরণ দিই, দেখবে হয়তো আজকে ডেটে একটু কম, কিন্তু আজ থেকে 20-30 বছর আগে যদি তুমি যাও, দেখবে মেয়ের বাবারা সরকারি চাকরি খুঁজতেন। ঠিক আছে, তো এই সরকারি চাকরি খোঁজার পেছনে কারণটা কি আমি অনেক ভেবে দেখেছি। কারণটা হচ্ছে এটা, সরকারি চাকরি খোঁজার পেছনে মেয়ে বাবার কারণটা হচ্ছে এটা ছিল, আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে আমার জামাই একটা স্টেডি ইনকাম পাবে এবং এই স্টেডি ইনকামের মধ্যে একটা পার্ট তার পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড হিসাবে জমবে। আমার জামাই যতই চাক, যতই কান্নাকাটি করুক, এই টাকাটা গভর্নমেন্ট কিন্তু কান মুলে তার থেকে নিয়ে নেবে প্রত্যেক মাসে। হ্যাঁ, এবং একটা টাইমের পর তাকে পার মান্থ একটা ইনকাম রেগুলারলি দেবে। তার মানে আমার মেয়ের আজকের দিন থেকে এন্ড অফ দ্য ডে পুরো লাইফটা একটা স্টেডি ইনকাম তার থাকবে। কিন্তু এইটাই যদি বিজনেসম্যান জামাই হয়, তাহলে ওই কান মোলার লোকটা নেই তার জীবনে, যে কান মুলে প্রভিডেন্ট ফান্ডটা রাখবে। তোমরা হচ্ছে সেই কানমোলার লোক। আচ্ছা, একদম একদম, এটাই হচ্ছে সত্যি কথা। এবার থেকে পাত্রীদের বাবার দেখা উচিত যে যদি জামাই বিজনেসম্যান হয় তাহলে তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে কি, কানমোলার লোকটা আছে। একদম তাই, জিজ্ঞেস করতে হবে তুমি কি রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো না ডাইরেক্ট ইনভেস্ট করো। একদম একদম একদম। রাইট 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 রাইট, দ্যাটস আ ফ্যাক্ট। কিরকম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে তোমাদের কোম্পানির আন্ডারে? মোটামুটি সব মিলিয়ে ধরো 500 CR, 500 কোটি প্লাস সব মিলিয়ে, মানে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, 500 CR। সো একটা মেসেজ, মানে খুব ভালো নাম্বারের কোম্পানি তুমি তৈরি করতে পেরেছো। এবার তোমার এই যে লেক টাউনের অফিস অ্যান্ড অল, এগুলো কবে থেকে, মানে কবে? না, আমি দেখো 2003 সাল থেকে তোমায় বললাম, মেইনলি অফিস শুরু করি হচ্ছে 2008 সাল থেকে, ওখানেই একটা ছোট অফিস নিয়ে। তারপর পরবর্তীকালে ওটা কিনে নিই। আজকের ডেটে তো একটু বড় হয়েছে অফিসটা আর কি। এসো একদিন। তো তোমাদের অ্যাপটা কত সালে এসছে? 2014 না 2015। সেখানে তোমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে হ্যাঁ, মানে জোর জবরদস্তি করতাম আর কি তখন, মানে জোর করে অ্যাপ ইনস্টল করাতাম, কেউ করতে চাইতো না, অর্ধেক লোক তো দেখতোও না। শুরু হলো হচ্ছে কোভিড থেকে, অ্যাকচুয়ালি খেলাটা মেন দুটো জায়গা থেকে শুরু হলো। একটা হচ্ছে নোট বাতিল, ওখান থেকে একটা কোনো একটা জায়গায় এলো যে ইনভেস্টমেন্ট আরও বাড়লো, এটা আমি দেখেছি। আর একটা জিনিস হলো কোভিডের সময় যেখানে সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ, সব কিছু বন্ধ, আমার ইনভেস্টমেন্ট হুড়ুর করে বাড়তে শুরু করলো, ইন্স্যুরেন্স হুড়ুর করে বাড়তে শুরু করলো। মানে আমি তোমায় বলছি, প্রত্যেকটা আমার এমপ্লয়িরা আমার সাথে যারা মানে দিন রাত পরিশ্রম করে, হ্যাঁ, এবং সত্যি কথা বলতে ওদের অসাধারণ সার্ভিস। মানে আমি আমার ক্লায়েন্টদের বলি যে যদি আমার সম্পর্কে কেউ নিউট্রাল ওপিনিয়ন দিয়ে দেয় আপনাকে, তাহলে আপনি আমার কাছে ইনভেস্টমেন্ট করবেন না, নেগেটিভ তো ছেড়ে দিন। হ্যাঁ, করতেও পারেন, নাও করতে পারেন, এইটুকুন যদি বলে দেয়। তো তার পেছনে অবশ্যই ওদের অবদান অনেকটা। ওই সময় আমি দেখেছি যে বাড়িতে বসে আছি, অথচ হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টের হুড় করে কল আসছে। ওই টাইম থেকে একটা জার্ক আমি পেয়েছি এই অ্যাপের। এখন তো তোমার ইনভেস্টমেন্টের অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে, মানুষ অনেক বেশি ইনভেস্ট করছে, কিন্তু সেটা শহর কেন্দ্রিক। মফস্বলে কিন্তু এখনো গ্রামগঞ্জে কম, অনেকটাই কম, মানে অনেকটাই কম। সুজনদা, অনেক 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 ধন্যবাদ এখানে আসার জন্য। আশা করি তোমার কোম্পানি আরও এগিয়ে যাবে। আমার লাস্ট একটা খালি র্যাপিড ফায়ার করবো, তুমি সেই র্যাপিড ফায়ারের চটাচট আমাকে কিছু উত্তর দিয়ে দাও। আমার ফার্স্ট প্রশ্ন, জীবনের প্রথম ইনভেস্টমেন্ট কোথায় হওয়া উচিত, SIP না FD? মায়ের জন্য কোনো একটা গিফট। টাকা রোজগার করা বেশি কঠিন নাকি টাকা রোজগার করার পর সেই টাকাটা ধরে রাখাটা বেশি কঠিন? অবভিয়াসলি বেশি ধরে রাখা কঠিন, কারণ রোজগার করার 1000টা অপশন আজকের ডেটে অ্যাভেলেবেল, কিন্তু ধরে রাখার গোটা দিনে একটা টিভিতেও অ্যাড দেয় না।
জীবনে সুখ শান্তিটাই সব, টাকায় কিছু হয় না। তুমি এগ্রি করো না করো না? একদম ডিসএগ্রি করি, কারণ যে কোনো সুশান্তি পারচেস করার জন্য টাকা অত্যন্ত প্রয়োজন। এই যে এনভায়রনমেন্টে আমরা বসে আছি, একটা এসি না চললে ব্যাস এনভায়রনমেন্টই নষ্ট হয়ে যাবে। বাঙালি কি ইনভেস্টমেন্ট বিমুখ না ইনভেস্টমেন্ট বিমুখ নয়? না, বাঙালি ইনভেস্টমেন্ট বিমুখ একদমই নয়, যথেষ্ট ইনভেস্টমেন্টের বিষয়। বাঙালি কেন, তথা ভারতীয়রাই ইনভেস্টমেন্টে বিশ্বাসী। সারা দেশের একটা ফিগার রয়েছে যে 1/3 ইনকাম আমরা রেখে যাই নেক্সট জেনারেশনের জন্য, সারা ভারতীয়দের এটা ট্রেন্ড। সুতরাং বাঙালি ইনভেস্টমেন্ট করে এবং বিশ্বাসও করে। আমার শেষ প্রশ্ন, তুমি একটু বড় করেও বলতে পারো, ফিনান্সিয়ালি স্টেবল এইটার অর্থ কি? বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফ্রিডম। দেখো, এক কথায় উত্তর দিই, এমন একটা দিন যেই দিন তুমি পয়সার জন্য কাজ করবে না, তোমার যেটা ভালো লাগে সেটা করবে, বেশি পরিশ্রম করবে, বেশি কাজ করবে, আনন্দ নিয়ে করবে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকবে না যে এইটা না করলে আর্নিং হবে না, এটা না করলে আমার জমানো হবে না, এটা না করলে আমার ফ্যামিলি চলবে না। এই দিনটা যদি তুমি জীবনে দেখতে পারো একবার, তাহলে তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে ফেলেছো, এটা আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ দাদা, তোমার কোম্পানি এগিয়ে চলুক এবং আমরা এরকম আরো আড্ডা কিন্তু দিতে চাইবো। তার কারণ হচ্ছে, এক হচ্ছে এটা হচ্ছে দর্শকদের জন্য খুব কাজের, দ্বিতীয় কারণ এটা আমার ফেভারিট সাবজেক্টগুলোর মধ্যে একটা। তো আজকে এতটা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank ভালো you, থাকবে। thank you. থ্যাংক ইউ স্যার। তুমিও ভালো থাকো, দর্শকদের সবাইকে প্রণাম জানাই, নমস্কার জানাই, থ্যাংক ইউ।